হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাইকে আমরা আরেকটা লেকচারে ওয়েলকাম করতেছি। আমরা যে ইলেকট্রিক্যাল মেশিন ফান্ডামেন্টালস পড়তেছিলাম, সেই মেশিন ফান্ডামেন্টালসের বা মেশিনারি প্রিন্সিপালের লেকচার 3 তে আমরা আজকে চলে আসলাম। সেই লেকচার 3 তে আমরা আজকে আলোচনা করব হচ্ছে হলো হিস্টেরিসিস নামে যে টপিকটা আছে, ম্যাগনেটিক হিস্টেরিসিস বলে, আর একটা হলো ম্যাগনেটিক ডোমেইন। সেই দুইটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এবং এখান থেকে একটা কনক্লুশনে আমরা যাব। তো চলো শুরু করি আমরা। সো এখানে দেখো শুরুতেই যেই ইয়াটা আছে, হেডিংটা আছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক বিহেভিয়ার অফ এ ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। সো এখানে মেটেরিয়ালটার দিকে খুব বেশি মনোযোগ দেওয়ার দরকার নেই। আমরা তো মেটেরিয়াল রিলেটেড জিনিসপত্র পড়তেছি না, আমরা এটার ভিতরে কি কি প্রপার্টিস আছে সেই জিনিসগুলো আমরা পড়ার ট্রাই করবো, যেটা আমাদের মেশিনের সাথে রিলেটেড। ঠিক আছে, আর এখানে আরো হাজার হাজার প্রপার্টি থাকতে পারে, সেখানকার আমরা একটা প্রপার্টি হয়তো পড়তেছি। সো ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল কি, সেগুলার বৈশিষ্ট্যগুলো নিয়ে খুব বেশি মাথা ব্যথা করার দরকার নেই। ঠিক আছে, ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের জাস্ট উদাহরণ কয়েকটা মনে রাখলেই হবে। আয়রন, নিকেল, এই টাইপের যে জিনিসগুলো আছে, এদের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো জানলেই আপাতত হচ্ছে। তো চলো দেখি কি পাই সামনে আমরা। তো এখানে আমরা এই ফর্মুলাটা আমরা আগেই দেখে আসছি, ফ্লাক্স ডেন্সিটি ইকুয়াল টু মিউ ইন্টু ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, যেখানে যে দুইটারই ফর্মুলা আমরা দেখছি অলরেডি। যেখানে হচ্ছে ফাই ইকুয়াল টু হচ্ছে হলো বি এ, আর এইচ ইকুয়াল টু ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়াল টু এন আই, যেটা হলো আমরা নাম দিছি ম্যাগনেটোমোটিভ ফোর্স ডিভাইডেড বাই এলসি। এটা হচ্ছে হলো মিন কোর লেন্থ, কোরের যে লেন্থ সেটা হচ্ছে হলো এলসি। আর মিউ হচ্ছে হলো মিউ আর ইন্টু মিউ নট। মিউ আর হচ্ছে হলো রিলেটিভ পারমিয়াবিলিটি। সো আমরা এখানে যে জিনিসটা আসলে দেখতে চাচ্ছি, একটু পরে বুঝতে পারবা। চলো আমরা শুরু করি। আচ্ছা, এটার আগে আরেকটা লাস্ট, এটা তো লেকচার 1 এর কথা ছিল। লেকচার 2 তে আমরা যে জিনিসগুলো পড়ছিলাম, আমরা একটা ইলেকট্রিক্যাল প্যারামিটারের সাথে কম্পেয়ার করে ম্যাগনেটোমোটিভ ফোর্স একটা নাম দিয়েছিলাম, সেটা হচ্ছে হলো এফ দিয়ে আমরা প্রকাশ করছি। এফ ইকুয়াল টু, সরি এফ লেখাটি হয়ে গেছে, আমরা একটা এফ পাইছিলাম, এফ ইকুয়াল টু ফাই ইন্টু রিঅ্যাক্টেন্স আর। সো এখানে যদি আমরা এখন এটা রিলেশন যদি দেখতে চাই, এটা কিরকম হওয়ার কথা, আমরা যদি এখানে ফাই ভার্সেস এফ অথবা এফ ভার্সেস ফাই যদি ড্র করি, এটা হচ্ছে হলো স্ট্রেট লাইন হওয়ার কথা, তাই না? অরিজিন একটি স্ট্রেট লাইন হওয়ার কথা, রাইট? ওহমস ল যেরকম ছিল সেরকম সেম টু সেম, যেটা স্লোপ হচ্ছে 1 বাই রিঅ্যাক্টেন্স। ওকে, স্লোপ ইকুয়াল টু 1 বাই রিলাক্টেন্স, 1 বাই আর। তো এখানে একটা লিমিটেশন আছে, যেটা হচ্ছে লিনিয়ারলি হয় না। এটা লিনিয়ার হয় না, কেন হয় না? এটা এক সময় গিয়ে স্যাচুরেশনে চলে আসে, মানে এই জিনিসগুলো আমরা এখানে আজকের লেকচারে আলোচনা করব। তো চলো শুরু করি। সো এটার জন্য আমরা পড়ার জন্য ধরো এখানে একটা উদাহরণ নিচ্ছি, বা একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা একটু দেখো। যে আমরা যে ফ্লাক্স ভার্সেস ম্যাগনেটোমোটিভ ফোর্স এখানে ড্র করছিলাম, সেটা কি হওয়ার কথা ছিল? স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল, মূল বিন্দু দিয়ে একটা অরিজিন দিয়ে একটি স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল, একদম এটা অসীম পর্যন্ত যাওয়ার কথা। বাট দেখা যাচ্ছে কি সেটা অসীম পর্যন্ত স্ট্রেট লাইন থাকতেছে না, যে এটা এরকম হওয়ার কথা ছিল, মূল বিন্দু দিয়ে একদম সারা জীবন চলতে থাকবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কি এটা সারা জীবন না চলে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে যাওয়ার পরে স্যাচুরেশনে চলে যাচ্ছে। স্যাচুরেশনে চলে যাওয়া মানে এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, যে এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে, এটার মিনিংটা কি সেটা একটু দেখি আমরা। এটার মিনিং হচ্ছে তুমি যতই ম্যাগনেটোমোটিভ ফোর্স দাও, মানে তুমি যতই কারেন্টের ভ্যালু বাড়াও, ফ্লাক্স আর বাড়তেছে না। মানে কোনো একটা কোরের মধ্যে তুমি যখন আমরা কারেন্টের যখন ফ্লো করবা, যে লাস্টের দিন যে এক্সাম্পলগুলো আমরা করছিলাম, ধরো এই একটা কোরে তুমি এখানে কারেন্টের ভ্যালু যদি বাড়াইতে থাকো, তাহলে কি হবে? ম্যাগনেটোমোটিভ ফোর্স এফ বাড়তে থাকবে, এফ ইকুয়াল টু যে এন আই, তাহলে আই বাড়লে এফ বাড়তে থাকবে। এফ বাড়তে থাকলে কি হওয়ার কথা? ফ্লাক্সও বাড়তে থাকার কথা, ফ্লাক্সের ভ্যালুও বাড়তে থাকার কথা। বাট ফ্লাক্স ইনফাইনাইটলি বাড়তে পারে না, ফ্লাক্সের ভ্যালু একসময় নির্দিষ্ট রেঞ্জে গিয়ে ফিক্সড হয়ে যায়। কেন হয়? সেটা ভিতরে অ্যাটমিক স্ট্রাকচারের সাথে রিলেটেড, সেই জিনিসটা একটু দেখবো আমরা এখন। তাহলে এটা একটা স্যাচুরেশন হচ্ছে। তাহলে এই গ্রাফটাকে আমরা দুইটা অঞ্চলে ভাগ করি। একটা হচ্ছে হলো স্যাচুরেশনে যাওয়ার আগ পর্যন্ত। আচ্ছা, আমি আরেকটু ভেঙে দেখে, ধরো এই পর্যন্ত, মানে এখান থেকে এই পর্যন্ত, এটাকে বলা হয়েছিল আনস্যাচুরেটেড। আর এটা ধরো এখান থেকে শুরু করে এই দিকে পর্যন্ত, এটাকে বলা হয় স্যাচুরেটেড। আর এর মাঝখানে যেই ট্রানজিশন পয়েন্টটা থাকে, এইখানে হলো আনস্যাচুরেটেড থেকে স্যাচুরেশনের দিকে যায়, এই ট্রানজিশনটাকে বলা হয় হচ্ছে হলো নি
রিজিয়ন, নি রিজিয়ন। তাহলে আমরা দুইটা রিজিয়ন, তিনটা রিজিয়ন পাচ্ছি, আনস্যাচুরেটেড রিজিয়ন, নি রিজিয়ন, আর হলো স্যাচুরেটেড রিজিয়ন। ঠিক আছে, এখন আসো পাশের গ্রাফটা কি বোঝাচ্ছে। পাশের গ্রাফটা বোঝাচ্ছে হলো তুমি তো ফাই এর গ্রাফ, ফাই ভার্সেস এফ ড্র করছো, এখন যদি বি ভার্সেস এফ ড্র করতে চাই তাহলে কি হবে। তো আমরা ফর্মুলা জানি, ফর্মুলা পড়ছি হচ্ছে হলো এফ ইকুয়াল টু, আমি আর এফ বাঁকা করে লিখতেছি না, রিলাক্টেন্স, এফ ইকুয়াল টু এই যে ফাই এর ভিতরে আছে বি এ ইন্টু আর, তাহলে আমরা বি ভার্সেস এফ যদি ড্র করতে চাই এ আর ইন্টু এফ, তাহলে আমরা কি পাচ্ছি, এটাও কি হচ্ছে প্রপোর্শনাল সম্পর্ক আসতেছে ম্যাগনেটোমোটিভ ফোর্সের সাথে। তো এটাও যদি আমরা ড্র করতাম তাহলে এরকম গ্রাফই আসতো, সেম টু সেম গ্রাফ আসতো। এখন আসো ম্যাগনেটোমোটিভ ফোর্সকে যদি আমরা রিপ্লেস করি এখানে, তাহলে কি পাবো, ম্যাগনেটোমোটিভ ফোর্সকে যদি আমরা রিপ্লেস করে দেই বি ইকুয়াল টু এ আর, ম্যাগনেটোমোটিভ ফোর্স হচ্ছে হলো এন আই, সরি হ্যাঁ এন আই। তাহলে এখানে কারেন্টের সাথে আমরা রিলেশন দেখলে দেখতে পাচ্ছি কারেন্ট আমরা যতই বাড়াই না কেন, কারেন্ট বাড়াতে থাকলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বাড়ার কথা লিনিয়ারলি ইনফাইনাইট পর্যন্ত, বাট বাস্তবে দেখা যায় হচ্ছে কি একটা স্যাচুরেশন চলে আসে। ঠিক আছে, আশা করি তোমরা এই স্যাচুরেশন যে আসে এটা বুঝতে পারছো, বাট কেন আসে সেটা আমি এখনো বলিনি, সেটা বলবো কেন আসে, সেটা নিয়ে তো আলোচনা আজকে। তো স্যাচুরেশনে চলে আসবে, মানে যেটা লিনিয়ারলি ইনক্রিজ করার কথা সেটা না হয়ে এক সময় গিয়ে স্যাচুরেশন হয়ে যাবে, ফিক্সড ভ্যালুতে চলে আসবে। এই হওয়ার কারণটাই আমরা এখন দেখব। ঠিক আছে, এখানে এই গ্রাফটা কি ভার্সেস কি ড্র করা হয়েছে, বি ভার্সেস এইচ। তো বি আর এইচ এর মধ্যে রিলেশন কি, বি আর এইচ এর মধ্যে তোমরা রিলেশন জানো, বি ইকুয়াল টু মিউ এইচ। সো এটাও দেখো, মিউ যদি একটা কনস্ট্যান্ট হয় তাহলে বি এবং এইচ লিনিয়ার, এটা যত বাড়ার কথা এটাও ততই বাড়ার কথা, কিন্তু বাস্তবে কি হবে, এটা বাড়লেও এটা বাড়বে না, এটা স্যাচুরেশনে চলে যাবে, সেটাই এখানে গ্রাফে দেখানো হচ্ছে। ঠিক আছে, আর সবকিছুর এক কথার মূল কথা হচ্ছে হলো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, ম্যাগনেটিক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কোনোটাই ইনফাইনাইটলি ইনক্রিজিং হতে পারে না, একটা নির্দিষ্ট লেভেলে গিয়ে তার ভ্যালু কনস্ট্যান্ট হয়ে যায়, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু তুমি চাইলেই অসীমে নিয়ে যেতে পারবা না। এখানে একটা রিয়েল এক্সাম্পল দেওয়া আছে স্টিলের, এটা হচ্ছে একটা স্টিলের যে কোর আছে, স্টিল কোরের ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি মানে বি ভার্সেস এইচ, ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি বলো, এটাকে হলো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিও বলতে পারো তুমি, কোনো সমস্যা নেই। ম্যাগনেটাইজিং কেন বলতেছে সেটা আমি একটু পরে বলবো। এটা হলো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির গ্রাফ আঁকলে ওই যে একসময় গিয়ে যে স্যাচুরেশন হয় সেটা একটু খেয়াল করো। দেখো এটা হচ্ছে হলো, দেখো জিরো থেকে 40 এই ভ্যালুটা নাই কেন, এই ভ্যালুটা হচ্ছে ওরা এখানে ড্র করেনি, বা ভ্যালু এটা তো রিয়েল ডাটাটা, ঠিক আছে, ওটা ড্র করলে জিরো থেকে শুরু হতো, এদিক থেকে গিয়ে এরকম করে উঠতো। তাহলে এখন আসো এখান থেকে কি পাচ্ছি আমরা আসলে, দেখো আমরা যদি এখানে এই গ্রাফের স্লোপটা যদি বের করি, এই যে এই গ্রাফটা আমাদের জন্য কিন্তু এই গ্রাফটা বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ফ্লাক্সের চেয়ে, কারণ হচ্ছে হলো ফ্লাক্সের চেয়ে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি মেজারমেন্ট করতে হচ্ছে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, সেজন্য এই গ্রাফটার দিকে আমরা বেশি মনোযোগ দিই। দুইটা সেম গ্রাফ, দুইটা সেম মিনিংই বোঝাচ্ছে, খালি এটাকে তুমি এ দিয়ে এ দিয়ে ডিভাইড করলেই হচ্ছে এটা পেয়ে যাবে। সো গ্রাফের প্যাটার্ন তো চেঞ্জ হবে না, ক্রস সেকশনের এটা একটা কনস্ট্যান্ট, তো প্যাটার্ন সেম থাকবে। তাহলে এই গ্রাফের স্লোপ ইকুয়াল টু কি হবে, এই গ্রাফের স্লোপ হবে হচ্ছে হলো যে কোনো পয়েন্টের স্লোপ হবে হলো চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ডিভাইডেড বাই চেঞ্জ ইন ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি এইচ, বা ফিল্ড ইন্টেন্সিটি যেটা বলতেছি। ঠিক আছে, মানে ওয়াই এর পরিবর্তন বাই এক্স এর পরিবর্তন, এটা হলো স্লোপ। তাহলে বি বাই এইচ এটা হবে আসলে কি মিউ, এটা হবে কি মিউ, মিউ সমান আসলে কি মিউ আর মিউ নট। তো মিউ নট তো একটা কনস্ট্যান্ট, তো এই যে স্লোপ বাড়া, এটার মানে কি, স্লোপ যদি বাড়তে থাকে এটার মানে হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি বাড়তেছে। আবার বলি, কোনো এই গ্রাফের স্লোপ যদি বাড়ে এটার মিনিং হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি বাড়বে, অথবা রিলেটিভ পারমিয়াবিলিটি বাড়লে এই গ্রাফের স্লোপ বাড়বে, অথবা এই গ্রাফের স্লোপ কমতে থাকলে রিলেটিভ পারমিয়াবিলিটি কমতে থাকবে, অর্থাৎ সমানুপাতিক সমানুপাতিক, মানে ডিরেক্টলি স্লোপের সাথে রিলেটিভ পারমিয়াবিলিটি ডিরেক্টলি রিলেটেড। ঠিক আছে, তাহলে এখন দেখো এই গ্রাফের স্লোপ কি বাড়তেছে না কমতেছে। আমরা যদি এখানে একটা স্পর্শক ড্র করি, এটা হবে এরকম, এই পয়েন্টে যদি একটা স্পর্শক ড্র করি, আমি অন্য কালার দিয়ে করি, এখানে যদি একটা স্পর্শক ড্র করি এটা হবে এরকম, আর একটু পরে গিয়ে যদি আরেকটা স্পর্শক ড্র করি আমরা, এটা কেমন হবে,
এটা অন্য কালার নেই। যে ধরো এখানে যদি আমরা একটি স্পর্শক ড্র করি সেটা হবে এরকম। তাহলে যে তিনটি স্পর্শক ড্র করছি, তিনটি স্পর্শকের স্লোপ যদি আমরা আস্তে আস্তে দেখতে চাই, এটার স্লোপ যদি ওয়ান যতই আসুক, এটার স্লোপের সাথে তো ডিরেক্টলি কি রিলেটেড, রিলেটিভ পারমিয়াবিলিটি। সো এটা রিলেটিভ পারমিয়াবিলিটি, এই স্লোপের রিলেটিভ পারমিয়াবিলিটি যদি মিউ ওয়ান হয়, এটারটা যদি মিউ আর টু হয়, এটা যদি মিউ আর থ্রি হয়, কোনটা স্লোপ এখানে সবচেয়ে বেশি? এখানে স্লোপ বেশি হচ্ছে হলো সবার নিচেরটার স্লোপ সবচেয়ে বেশি, তারপরে এটা একটু কম, এটা আরো কম। এক সময় এই স্লোপটা ইনফাইনাইট টাইমে গিয়ে এই স্লোপটা দেখবা একদম এক্সকে সমান্তরাল হয়ে যাবে, ফলে আর কোনো এই স্লোপটা এক্সকে সমান্তরাল হয়ে গেলে স্লোপ জিরো হয়ে যাবে, অর্থাৎ রিলেটিভ পারমিয়াবিলিটি জিরোর কাছাকাছি জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অর্থাৎ স্লোপ যেহেতু আস্তে আস্তে কমে যাচ্ছে, রিলেটিভ পারমিয়াবিলিটি আস্তে আস্তে কমে যাচ্ছে, তো অর্থাৎ শুরুতে রিলেটিভ পারমিয়াবিলিটি অনেক বেশি থাকবে। তাহলে আমরা যে বলি কোনো একটা মেটেরিয়ালের রিলেটিভ পারমিয়াবিলিটি, তাহলে ম্যাথ গুলো করার জন্য সময় যখন আমরা রিলেটিভ পারমিয়াবিলিটি কনস্ট্যান্ট ইউজ করছি, তো সেটা আসলে কনস্ট্যান্ট থাকে না, রিলেটিভ পারমিয়াবিলিটি চেঞ্জ হতে থাকে উইথ ইনক্রিজিং দ্য ফ্লাক্স, সরি, ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি এইচ। তাহলে আমরা কোন রিজিয়নের ম্যাগনেটিক মেটেরিয়ালটাকে আমরা ইউজ করার ট্রাই করব? সো আমরা ট্রাই করব হচ্ছে হলো এই যে লিনিয়ার রিজিয়নটা থাকবে, লিনিয়ার রিজিয়ন, এখানে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি সবচেয়ে বেশি থাকবে, সেজন্য আমরা হচ্ছে এই রিজিয়নে যে কোনো কিছু অপারেশন করার ট্রাই করব, এর বেশি আমরা স্যাচুরেশন মোডে নিয়ে যাওয়ার ট্রাই করব না। হ্যাঁ, এখানে হচ্ছে হলো যে রিলেটিভ পারমিয়াবিলিটি আস্তে আস্তে যে কমতে থাকে সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। সো দেখো, শুরুতে রিলেটিভ পারমিয়াবিলিটি অল্প একটু বাড়ে, অল্প একটু বাড়ে, এক সময় গিয়ে এটা ম্যাক্সিমাম হয়, তারপর আবার কমতে থাকে। আমি তিনটা জায়গায় দেখাইছি তোমাকে, আমি হচ্ছে হলো এই দিকের জায়গাগুলো দেখাইছি, এই যে এখান থেকে এখানে আরো কমে গেছে, এখান থেকে আরো এদিকে আরো কমে গেছে, আর এক সময় ম্যাক্সিমাম হয়। সো গ্রাফে, রিয়েল গ্রাফটা যদি তুমি দেখো, ওরা হচ্ছে রিয়েল গ্রাফটা দেখে ড্র করছে, যে এখান থেকে দেখলে দেখবা শুরুতে হচ্ছে হলো স্লোপটা হচ্ছে হলো কম থাকে, তারপর স্লোপ আবার বাড়তে থাকে আর কি। এই যে এখানে এখানে যদি দেখো, স্লোপ প্রথমে একটু কম, মাঝামাঝি জায়গায় গিয়ে আবার স্লোপ বেড়ে গেছে, তারপর আবার কিছুক্ষণ পরে স্লোপটা আবার কমতে শুরু করছে। তো সেই জন্য হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি শুরুতে যত ছিল মাঝামাঝি অঞ্চলে তার চেয়ে বেশি, তারপরে আবার কমা শুরু করে, সেজন্য এই গ্রাফটা এরকম হয়েছে, যে ইনক্রিজ করে একসময় ম্যাক্সিমাম গিয়ে তারপর নামতে শুরু করতেছে। তো রিলেটিভ পারমিয়াবিলিটি ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে মোটামুটি কোন রিজিয়নে? এই যে এই রিজিয়নটাতে, যেটাকে আমরা বলি হচ্ছে লিনিয়ার রিজিয়ন অথবা আনস্যাচুরেটেড রিজিয়ন। সেজন্য কোনো ম্যাটেরিয়ালকে আমরা ইউজ করার সময় আনস্যাচুরেটেড রিজিয়নে ইউজ করার ট্রাই করি। আর রিলেটিভ পারমিয়াবিলিটি বেশি হলে কি সুবিধা, সেটা তো হচ্ছে আগের লেকচারে দেখতেই পাইছো। তো এই যে ইনফরমেশন গুলা, সেগুলা দিয়ে হচ্ছে এখানে দুই একটা ম্যাথ এক্সাম্পল আছে, সেগুলো একটু দেখবে, জাস্ট ফর্মুলা দিয়ে ভ্যালু বের করা, এগুলো আমারই কিছু না, এগুলো একটু নিজেরা একটু প্র্যাকটিস করবা। আমাদের মেন যে পড়া আজকে, সেটাতে আমরা আসতেছি আস্তে আস্তে। সো এখন আসো, যদি কি হবে এখন একটু আমরা বোঝার ট্রাই করি। তো এনার্জি লসেস ইন এ ফেরোম্যাগনেটিক কোর, এটাই আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। মেশিনে যদি আমরা ইনপুট দেই, আউটপুট হিসেবে একটা এনার্জি পাই, তাই তো? ইনপুটে যদি আমরা ধর মোটর যদি বলি, মোটরে হচ্ছে ইনপুটে ইলেকট্রিক্যাল এনার্জি দেই, আউটপুটে হচ্ছে আমরা মেকানিক্যাল এনার্জি পাই। জেনারেটরের উল্টা, মেকানিক্যাল এনার্জি ইনপুটে দেই, আউটপুটে ইলেকট্রিক্যাল এনার্জি পাই। এই যে ইনপুট আউটপুটের মধ্যে কিছু এনার্জি লস হয়, রাইট? সেজন্য হচ্ছে এফিসিয়েন্সি 100% কম আসে। সো এই লসের একটা পোর্শন লস হচ্ছে হলো ম্যাগনেটাইজিং যে ব্যাপারগুলো, ম্যাগনেটিক যে ব্যাপার, সেগুলোতে কিছু লস হয়। সেই লসের ব্যাপারটা আমরা এখানে দেখবো, যে এনার্জি লসেস ইন দ্য ফেরো ম্যাগনেটিক কোর। তাহলে এখানে কি কি লস হতে পারে, নামটা আমি শুরুতেই বলি না, একটাকে বলা হচ্ছে হিস্টেরেসিস লস, আর একটাকে বলে ইডি কারেন্ট লস। সো ইডি কারেন্ট লস হচ্ছে পরের লেকচারে হলো আলোচনা করা হবে। এই লেকচারে আমরা হিস্টেরেসিস লস নিয়ে আলোচনা করব। এই হিস্টেরেসিস লস নিয়ে আলোচনা করার জন্যই এতক্ষণ আমরা যে উপরে ম্যাগনেটাইজিং কার্ভটা পড়ার ট্রাই করছি, যেটাকে আমরা স্যাচুরেশন কার্ভ বলি, ঠিক আছে? তো এখন তখন ওইটা স্যাচুরেশন কেন যায় সেই ব্যাখ্যা কিন্তু দেইনি, এখন আমরা সেই ব্যাখ্যাটা এখানে দেওয়ার ট্রাই করব, তারপর আমি হিস্টেরেসিসে আসতেছি। সো আমরা জানি কোনো একটা ম্যাগনেটিক মেটেরিয়ালের ভিতরে যে, আচ্ছা
এটা তো আমরা সবাই আশা করি জানি। এই যে আমরা ম্যাগনেটিজম বারবার বলতেছি, কোন মেটেরিয়ালের মধ্যে ম্যাগনেটিজম এই প্রপার্টিটা আসে কই থেকে? যেমন ধরো হচ্ছে হলো কুলম্বের যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটা আসে হচ্ছে ইলেকট্রন প্রোটনের যে চার্জ আছে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, সেখান থেকে আমরা আসে যে ইলেকট্রিক ফোর্স যেটাকে বলি, ইলেকট্রিক পটেনশিয়াল যেটা বলি, সেগুলো আসে। সেম ভাবে ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক পটেনশিয়াল, এগুলো কোথা থেকে আসে? এগুলো আসে হচ্ছে হলো অ্যাটমের যে স্পিন আছে, অ্যাটমের যে স্পিন, ইলেকট্রনের যে স্পিন আছে, সেই স্পিনের অ্যালাইনমেন্ট থেকে, স্পিন থেকে ম্যাগনেটিজমের উৎপত্তি হয়। ঠিক আছে, ম্যাগনেটিজমের সাথে ডিরেক্টলি স্পিন রিলেটেড। আর স্পিন একটা কোয়ান্টাম মেকানিক্যাল, একটা কোয়ান্টাম প্যারামিটার বা কোয়ান্টিটি। এটাকে আমরা ক্লাসিক্যাল ফিজিক্স বা নিউটনিয়ান ফিজিক্স দিয়ে কোনোদিনও ব্যাখ্যা করতে পারবো না, বাট আমরা সহজে বোঝানোর জন্য হয়তো বিভিন্ন সময় বিভিন্ন উদাহরণ দিব, বাট এটার অ্যাকচুয়াল অ্যানালাইসিস যখন কেউ করতে চাই, এটা পুরোটাই হচ্ছিল কোয়ান্টাম ফিজিক্সের একটা পার্ট। ঠিক আছে, স্পিন কখনোই ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে কোনোভাবে ব্যাখ্যা করে, ক্লাসিক্যাল ফিজিক্স স্পিনের কোনো অস্তিত্বই নেই আর কি। ঠিক আছে, তো যাই হোক, অত কিছু আমার জানার দরকার নেই, আমার মেশিন পড়তে আসছে, আমরা মেশিনের যতটুকু লাগবে ততটুকুই বলবো। তাহলে দেখো কোন একটা মেটেরিয়ালের ভিতরে যে ম্যাগনেটিক প্রপার্টিটা আছে, সেটাকে আমরা বোঝানোর জন্য কিছু ডোমেইনে ভাগ করে করে থাকি। ধরো একটা অ্যাটম, এটা একটা অ্যাটমের স্পিনের একটা ইয়া দেখানো হচ্ছে, এটা আরেকটা অ্যাটম, এটা আরেকটা, এইভাবে একটা অ্যাটমের ইয়া দেখানো হচ্ছে। সো নর্মাল অবস্থায়, স্বাভাবিক অবস্থায় আমরা জানি ম্যাগনেটিজম শূন্য থাকে, মানে কোনো ম্যাগনেটিক ভ্যালু থাকে না, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না। নর্মাল একটা আয়রন যদি নিয়ে আসো তুমি, তাহলে সেখানকার যে ম্যাগনেটিক ডোমেইনগুলো থাকে, এই যে এইগুলো এক একটা অঞ্চলকে, ডোমেইন মানে অঞ্চল, এটা খুব বক্স করে করে দেখানো হচ্ছে। এটা তুমি আরো র্যান্ডমলি এলোমেলোভাবে ড্র করতে পারো, কোনো সমস্যা নাই। এখানের ভিতরে যে ম্যাগনেটিক ডাইপোলগুলো তৈরি থাকে, ম্যাগনেটন যেগুলো থাকে, সেগুলো র্যান্ডমলি অ্যালাইন থাকে। আমরা বোঝানোর জন্য তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি যে ধরো এই ডোমেইনে ম্যাগনেটিক অ্যালাইনমেন্টটা হচ্ছে হলো ডান দিকে, এটার ক্ষেত্রে এদিকে নিচের দিকে, এটার ক্ষেত্রে উপরের দিকে, এটার ক্ষেত্রে উপরে, এটার ক্ষেত্রে এদিকে কোনাকুনি, এটার এই যে ক্রস জেড, এটার মিনিং হচ্ছে ভিতরের দিকে, মানে এই ডিসপ্লের ভিতরের দিকে, মানে আমার সামনে থেকে ডিরেক্টলি লম্বভাবে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। আর ডট দেওয়া যেগুলো, এগুলো হচ্ছে বাইরের দিকে খারাপভাবে উপরের দিকে উঠে আসতেছে। তো এখন এই সবগুলোকে যদি আমরা ভেক্টর সাম করি, সবগুলো ভেক্টর সাম করলে সামেশনটা হবে হচ্ছে হলো 0, সামেশনটা আসবে কি 0, অর্থাৎ এটার কোনো ম্যাগনেটিক প্রপার্টি নাই। এখন এটাকে যদি আমরা ম্যাগনেটিক প্রপার্টি আনতে চাই, তাহলে কি করতে হবে, সেটাই পাশের চিত্র আছে। এখানে যদি আমরা এখন ফোর্স অ্যাপ্লাই করি, ফোর্স বলতে ম্যাগনেটিক ফোর্স বা ম্যাগনেটাইজেশন ফোর্স, যেটাকে আমরা বলি ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি, সহজ বাংলায়। ধরো এখানে একটা কারেন্ট অ্যাপ্লাই করছো, একটা কারেন্ট কয়েলের মধ্যে দিয়ে একটা কারেন্ট অ্যাপ্লাই করছো। এটা তো একটা এই যে কোরের একটা অংশ এখানে দেখানো হচ্ছে। তো এখানে যদি এখন ডিসি কারেন্ট অ্যাপ্লাই করি, কারেন্টের ভ্যালু যত বাড়াইতে থাকবো, এখানে এই অ্যালাইনমেন্টগুলো আস্তে আস্তে একদিকে হতে শুরু করবে। কি বললাম, এই যে ম্যাগনেটিক ডাইপোলগুলো আছে, সেই ডাইপোলগুলো আস্তে আস্তে অ্যালাইন্ড হওয়া শুরু করবে, মানে ট্রাই করবে সবাই একই দিকে মুখ করার, হয়তো সব একদিকে মুখ করে থাকতে পারবে না, আস্তে আস্তে অ্যালাইন হওয়া শুরু করবে। এই যে অ্যালাইন হওয়া শুরু করতেছে, এখন এটার যে সামেশন, এটা সামেশন করলে আর 0 পাওয়া যা হবে না। এটার ক্ষেত্রে একটা ম্যাগনেটিক ফিল্ডের একটা বা ম্যাগনেটিক ফ্লাক্সের একটা ভ্যালু পাওয়া যাবে। ঠিক আছে, এটা হলো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। তাহলে এটার ক্ষেত্রে 0 আমরা হব না। ওকে, এখন যদি তুমি এই কারেন্টের ফ্লো আরো বাড়াতে থাকো, মানে এটাকে যেটা দিয়ে তুমি অ্যালাইন করতেছো আর কি, এক্সাইটেশন যেটাকে দিচ্ছ, সেটার কারেন্টের যদি ভ্যালু যদি আরো বাড়াতে থাকো, আরো বাড়াতে থাকো, আরো বাড়াতে থাকো, এইটার ভ্যালু, বা সরি ভ্যালু তো না, এটার অ্যালাইনমেন্ট গুলা একদম সোজা হয়ে যাবে, সবগুলা একদম 100% কি হবে, সোজা হয়ে যাবে। 100% সোজা হয়ে যাওয়ার পরেও যদি তুমি আরো কারেন্ট বাড়াতে থাকো, এরা তো আর সোজা হতে পারবে না। তার মানে এদের অ্যালাইনমেন্ট যখন কমপ্লিট হয়ে যাবে, এরপরে তুমি কারেন্টের ভ্যালু যতই বাড়াও না কেন, এটা আর তোমাকে এক্সট্রা কোনো ম্যাগনেটিক ফ্লাক্স অথবা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি অথবা ম্যাগনেটিজম, যেটাই বলো, অথবা ম্যাগনেটিক ফোর্স যেটাই বলো, কোনোটাই তোমাকে নতুন করে আর বাড়াতে পারবে না। সেই জিনিসটাই এখানে গ্রাফে আমরা দেখে আসছি উপরে, যে তুমি যতই ফ্লাক্স, ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি বা কারেন্ট, মানে এইচ আর কি, এক কথায় বললে এইচ এর সাথে তো কারেন্ট ডিরেক্টলি রিলেটেড, এগুলো তো আমরা সবাই দেখছি বার, সেজন্য কিন্তু আমি সব প্যারামিটার একসাথে বলতেছি, কারেন্টও বলতেছি, ম্যাগনেটাইজেশন, যে এই গ্রাফটাতে ম্যাগনেটাইজেশন ইয়াও বলতে, ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটিও বলতেছি, এইচও বলতেছি, সবই কিন্তু সেম, একটার সাথে একটা রিলেটেড, সমানুপাতিক সম্পর্কে আছে সবাই। তাহলে তুমি যতই ইন্টেন্সিটি বাড়াও না কেন, যেটা দিয়ে হচ্ছে তুমি এক্সাইটেশন দিচ্ছ, সেটা যতই বাড়াও, সবাই অ্যালাইন হয়ে যাওয়ার পর এটা আর বাড়বে না, এটা একসময় স্যাচুরেশনে চলে যাবে, বি এর ভ্যালু আর বাড়বে না। এটাকেই আমরা, সেজন্যই হচ্ছে হলো এটা স্যাচুরেশনে চলে আসে। ঠিক আছে, স্যাচুরেশন আসার এটা একটা কারণ।
তাহলে আমরা অনেক বকবক করে ফেলছি। এখন এটাকে আমরা একটু সামারি করে বললে, এক কথায় যদি বলি, কোনো একটা ম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক যে মেটেরিয়াল, যেমন ধরো আয়রনের মধ্যে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে চাই, তাহলে সেখানে আমাদের কি করতে হবে, একটা ম্যাগনেটাইজিং ফিল্ড অ্যাপ্লাই করতে হবে। সেটা সহজ অ্যাপ্লাই করবো কিভাবে? ম্যাগনেটাইজিং ফিল্ড অ্যাপ্লাই করতে পারি হচ্ছে হলো জাস্ট একটা কারেন্ট ফ্লো এর মাধ্যমে। যে একটা ওই যে আয়রন কোর আছে, সেই আয়রনের উপর আমরা একটা কয়েল পেঁচাবো, সেই কয়েল পেঁচানোর উপর ওই কয়েলের মধ্যে যদি আমরা কারেন্ট ফ্লো করি, তাহলে ওই কয়েলে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। সেই ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি একসময় গিয়ে স্যাচুরেশনে চলে যাবে। কেন স্যাচুরেশনে যাবে সেটার ব্যাখ্যা হচ্ছে ওই যে ম্যাগনেটিক যে ডোমেনগুলো আছে সেগুলো সবাই অ্যালাইনড হয়ে যাবে। এরপর আমরা যতই কারেন্টের ভ্যালু বাড়াই না কেন, সেই অ্যালাইনমেন্ট আর বেশি সম্ভব হবে না। তো ওই জন্য স্যাচুরেশনে চলে যাবে। এখন আসো আমরা যদি একটা এটা তো শুধু কারেন্ট দিলাম, মানে দিয়ে বুঝাইছি যে একটা কারেন্ট দিলাম, এটার ভ্যালু আস্তে আস্তে বাড়াচ্ছি, তো এটা দেখাইছি। এখন ধরো তুমি একটা এসি কারেন্ট ইনপুট হিসেবে দিছো, এসি কারেন্ট ইনপুট হিসেবে দিলে কি করবে? কারেন্টটা দিছি, আবার কারেন্টের ভ্যালু শূন্য হবে, আবার কারেন্ট নেগেটিভের দিকে বাড়বে, আবার পজিটিভ হবে। সো এখন এসি কারেন্ট যদি ইনপুট দিই আমরা ওইখানে, ডিসি কারেন্ট ইনপুট না দিয়ে, তাহলে কি করবে একটু চিন্তা করি। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার যে একটা কারেন্ট দেওয়া হলে সেই কারেন্টের ভ্যালু যদি আস্তে আস্তে বাড়াই, সেটা স্যাচুরেশনে চলে যায়। এই যে সেই কথাটা হচ্ছে হলো এই এয়ার এসি কারেন্টের এই পর্যন্ত জিরো থেকে ম্যাক্সিমাম পর্যন্ত ওঠার সময় যে ঘটনাটা ঘটবে। তাহলে জিরো থেকে ম্যাক্সিমাম পর্যন্ত কারেন্ট ওঠানোর সময় আমরা কি পাবো, সেটা যদি আমি একটু এখানে ড্র করি। ধরো এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। আমরা কি ভার্সেস কি ড্র করব? ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বি ভার্সেস ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অথবা ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি এইচ। সো আমরা কি পেলাম, শুরুতে ধরো কোনো ধরনের আমরা ফিল্ড অ্যাপ্লাই করিনি বা কোনো কারেন্ট অ্যাপ্লাই করিনি, ফলে কোনো ম্যাগনেটিক ফ্লাক্স পাবো না। এখন আমরা যত এই কারেন্টের ভ্যালু বাড়াতে থাকবো, ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি ডেনসিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি হচ্ছে হলো আস্তে আস্তে ইনক্রিজ করবে, লিনিয়ারলি ইনক্রিজ করার কথা, কিন্তু একসময় গিয়ে স্যাচুরেশনে চলে যাবে, রাইট? তো স্যাচুরেশনে চলে যাওয়ার পর আমার কারেন্ট বাড়িয়ে লাভ নাই। তো সেজন্য আমরা কারেন্টের ইনক্রিজিংটা এখানে অফ করে দেবো। এদিক থেকে আর কারেন্ট বাড়াতে পারে তো অত কারেন্ট বাড়ানোর প্রয়োজন নেই, কারেন্ট বাড়ানো অফ করে দেবো। সেটা কারেন্ট ম্যাক্সিমাম করলাম। তাহলে যখন কারেন্টটা ম্যাক্সিমাম, এখন যদি কারেন্টের ভ্যালু আমরা কমাতে থাকি, ম্যাক্সিমাম থেকে কমাতে কমাতে যখন জিরোতে আসবে, তখন কি ঘটনাটা ঘটবে? তখন যে ম্যাগনেটিক যে ডাইপোলগুলোর কথা বলছি, ম্যাগনেটিক ডাইপোলগুলো আস্তে আস্তে ডিসঅ্যালাইনমেন্ট হতে থাকবে, তাই তো? এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে আস্তে আস্তে আবার অ্যালাইনমেন্টটা নষ্ট হতে থাকবে, অর্থাৎ র্যান্ডমাইজ হওয়া শুরু করবে। এখন এটা যদি 100% র্যান্ডমাইজ হয়ে যেতে পারে, তাহলে এটার যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছিল সেটা আবার জিরো হয়ে যাবে, অর্থাৎ কোনো ম্যাগনেটিক প্রপার্টি এখানে থাকবে না। তাহলে আমাদের হওয়ার কথা কি? তাহলে কারেন্ট যখন আবার জিরো হয়ে যাবে, এক্স্যাক্টলি কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম থেকে কমে যখন আবার জিরো হয়ে যাবে, তখন আমাদের এটা যেই পথে গেছে ঠিক সেই পথে এসে আবার জিরোতে আসার কথা। বাট বাস্তবে দেখা যায় হচ্ছে হলো সেটা জিরোতে আসে না। এই যে এটা দেখা যায় এই পথে এসে এখানে নেমে আসে, এই পথে আসে। তাহলে এই যে জিরোতে না এসে একটা নির্দিষ্ট ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি যে মেনটেন করছে বা ম্যাগনেটিক ফ্লাক্স মেনটেন করছে, এই ফ্লাক্সটাকে বলা হয় হচ্ছে হলো রেসিডুয়াল ফ্লাক্স। রেসিডুয়াল ফ্লাক্স মানে হচ্ছে যেটা অবশিষ্ট রয়ে গেছে, মানে তুমি যে এক্সাইটেশনটা দিছো সেই এক্সাইটেশনটা রিমুভ করার পরেও তোমার ওই ম্যাগনেটিক মেটেরিয়ালটার মধ্যে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি রয়ে গেছে। এই জন্য হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট আমরা তৈরি করতে পারি। পার্মানেন্ট ম্যাগনেট এভাবে তৈরি করা হয়। তাহলে এখন এটা একটা পার্মানেন্ট ম্যাগনেট হিসেবে আচরণ করবে। মানে এই মেটেরিয়ালটাকে তুমি যদি আর কারেন্ট অ্যাপ্লাই না করো, কোনো আঘাত না করো, কোনো এনার্জি না দাও, তাহলে সেটা একটা ম্যাগনেট হিসেবে আচরণ করতে থাকবে। তো আমরা যত পার্মানেন্ট ম্যাগনেট দেখি, সেই পার্মানেন্ট ম্যাগনেটের ভিতরে এরকম একটা ম্যাগনেটিক ফ্লাক্স রয়ে যায় আর কি, সেজন্য সে পার্মানেন্ট ম্যাগনেট হিসেবে আচরণ করে। তো পার্মানেন্ট ম্যাগনেট বিভিন্ন কারণে এটা আবার ম্যাগনেটিজম হারাতে পারে। কিভাবে? রিভার্সে আবার কারেন্ট দিতে পারি আমরা, মানে উল্টা পোলারিটিতে, অথবা হচ্ছে হলো যদি জোরে আঘাত করা হয় কোনো কিছু দিয়ে পার্মানেন্ট ম্যাগনেটকে, অনেক সময় সে তার ম্যাগনেটিজম হারায়। সো এটাও আরেকটা মানে এক কথায় বললে তুমি এটাকে আবার র্যান্ডমাইজ করতে চাইলে ওইটাকে হায়ার একটা এনার্জি অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? সো এখন আসো আমরা এখন উল্টা দিকে কারেন্ট দিই, মানে যেহেতু এটা ম্যাগনেটিক ফ্লাক্সটা যেহেতু জিরোতে নামেনি, সেই জন্য আমরা কি করবো, এখন উল্টা দিকে কারেন্ট দিব। তাহলে এখন ধরো কারেন্টের ভ্যালু উল্টা দিকে যাচ্ছে, উল্টা দিকে যেতে যেতে ম্যাক্সিমামে যাবে। তাহলে কারেন্ট যখন উল্টা দিকে যাবে, এটার মিনিং হচ্ছে কি, এই যে আমাদের যে ডোমেইন, সেই ডোমেইনগুলো
এখন ধরে এরকম ছিল, কিছু র্যান্ডমাইজ হয়েছে, বাট যখন উল্টা দিকে কারেন্ট দিবা সে আরো র্যান্ডমাইজ হওয়া শুরু করবে। আরো র্যান্ডমাইজ যখন হয়ে যাবে, একদম 100% র্যান্ডমাইজ হয়ে যাবে, তখন তোমার ফ্লাক্সের ভ্যালু হয়ে যাবে 0। তাহলে সেই জিনিসটাই এখানে এইভাবে আমরা প্লট করতে পারি। তাহলে কারেন্ট যখন রিভার্স দিকে যাবে, এটার মিনিং হচ্ছে আমরা যে ফিল্ডটা দিয়ে এক্সাইটেশন দিচ্ছিলাম তার পোলারিটি উল্টে গেছে, তাহলে এখন এটার ডিরেকশন হবে নেগেটিভ দিকে। তাহলে এটাও আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে একসময় এটা জিরোতে নেমে আসবে, ঠিক আছে। তাহলে যে এই যে জিরোতে নামিয়ে আনার জন্য, মানে এই ম্যাগনেটটাকে টোটালি ডিম্যাগনেটাইজ করার জন্য তোমাকে একটা কি করা হয়েছে, রিভার্স পোলারিটিতে একটা এক্সাইটেশন দিতে হয়েছে। যে রিভার্স পোলারিটিতে যে এক্সাইটেশনটা আমাদের দিতে হয়েছে, যে ম্যাগনেটাইজিং ফিল্ডটা দিতে হয়েছে, সেই ম্যাগনেটাইজিং ফিল্ডটার নাম হচ্ছে কোয়েরসিভ ম্যাগনেটাইজিং ফিল্ড অথবা কোয়েরসিভ এমএমএফ, ঠিক আছে, ম্যাগনেটোমোটিভ ফোর্স। যে বিপরীত দিকে আমরা যেটা দিয়ে সেটাকে শূন্য করছি, যে এক্সট্রাটুকু দিতে হয়েছে, এই যে এইটুকু, এই যে এখান থেকে 0 থেকে এই পর্যন্ত যে এক্সট্রা দিতে হয়েছে সেটা হলো এটা। এখন ধরো তুমি এই পোলারিটিতে আরো কারেন্ট দিতেছো, মানে ধরো তুমি এই পর্যন্ত কারেন্ট এই পর্যন্ত আসতে আসতেই তোমার ম্যাগনেটিক ফ্লাক্সটা 0 হয়ে গেছে। এখন যদি কারেন্টটাকে আরো পিছনের দিকে দাও, মানে আরো বাড়াইতে থাকো রিভার্স পোলারিটিতে, তাহলে কি করবে, এখন আবার এখানে রিভার্স পোলারিটিতে ম্যাগনেটিক ডোমেইনগুলো অ্যালাইন হওয়া শুরু করবে। তাহলে দেখো, সরি আমি পেজ বারবার চেঞ্জ করতে গিয়ে করতেছি, আগে পরে হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা কি করছিলাম, প্রথমে কি ছিল, র্যান্ডমাইজ ছিল, সেখানে আমরা কারেন্ট দেওয়ার ফলে, পজিটিভ কারেন্ট দেওয়ার ফলে এটা আবার ম্যাক্সিমাম স্যাচুরেশনে গেছিল, সেখান থেকে আবার কারেন্ট আস্তে আস্তে কমানোর ফলে এটা র্যান্ডমাইজ হচ্ছিল, বাট 100% র্যান্ডমাইজ হয়নি। এর র্যান্ডমাইজ করার জন্য 100% রিভার্স পোলারিটিতে আবার কারেন্ট অ্যাপ্লাই করা হয়েছে। এখন কারেন্ট অ্যাপ্লাই করতে করতে কারেন্ট একটি নির্দিষ্ট ভ্যালুতে যাওয়ার পর এটা 100% র্যান্ডমাইজ হওয়ার ফলে ম্যাগনেটিক ফ্লাক্স 0 হয়ে গেছে। এখন আমরা ওই সেম পোলারিটি যদি কারেন্টের উপর আরো বাড়াতে থাকি, তখন এই র্যান্ডমাইজ যে ডোমেন গুলো আছে সেগুলো আবার কি করবে, তার উল্টা দিকে অ্যালাইন হওয়া শুরু করবে। মানে এই এই দিকে অ্যালাইন না হয়ে এটা সবগুলো এরো উল্টা দিকে হওয়া শুরু করবে, মানে হচ্ছে হলো এদিকে অ্যালাইন হওয়া শুরু করবে এরা, ঠিক আছে, উল্টা দিকে। তাহলে আমরা রিভার্স পোলারিটিতে কিছু ম্যাগনেটিক ফ্লাক্স আবার আমরা পাবো। সেই রিভার্স পোলারিটি ম্যাগনেটিক ফ্লাক্সটাকে আমরা কিভাবে দেখাইতে পারবো, ওইটা জাস্ট আরেকটা স্যাচুরেশন কার্ভ হবে, জাস্ট আরেকটা স্যাচুরেশন কার্ভ এখান থেকে শুরু হবে এবং শুরু হয়ে লিনিয়ারলি বাড়তে থাকবে, কিন্তু এক সময় আবার কি হবে, স্যাচুরেশনে চলে যাবে। তাহলে এখানে এসে স্যাচুরেশন হয়ে গেল। তাহলে এই যে ম্যাক্সিমাম যখন আসলো, ম্যাক্সিমাম কারেন্ট যখন আসলো, তখন এটা স্যাচুরেশনে চলে গেল রিভার্স পোলারিটিতে। এখন এই কারেন্টের ভ্যালু যখন আবার কমতে থাকবে, আবার কমতে থাকবে, তখন কি ঘটবে, ওই যে আগের মতোই এটার ভ্যালুও কমতে থাকবে, এটার ভ্যালুও কমতে থাকবে। তাহলে এটার ভ্যালু তো কমবে কমবে কমবে, কিন্তু জিরোতে পৌঁছাইতে পারবে না, কারণ ওই যে একটা রিসিডুয়াল ফ্লাক্স আবার রয়ে যাবে। তাহলে এই রিসিডুয়াল ফ্লাক্স কমানোর জন্য আমাকে কি করতে হবে, আবার পজিটিভ পোলারিটিতে কারেন্ট দিতে হবে। তাহলে পজিটিভ পোলারিটিতে যদি আমরা কারেন্ট দেই, এখন পজিটিভ পোলারিটি কারেন্ট পেয়ে সেখান থেকে কমে কমে জিরোতে যাবে। দেখেন ওই একই পোলারিটিতে যদি কারেন্ট লেভেল আরো বাড়াতে থাকি, এটা আবার আরেকটা স্যাচুরেশন কার্ভ ক্রিয়েট করে এখানে এসে মিলিত হবে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমি কোথা থেকে কতটুকু আসছে, এই 0 থেকে এই ম্যাক্সিমাম কারেন্ট পর্যন্ত ড্র করে দেখেছি। শুরু থেকে আবার বলি, একটা পজিটিভ পোলারিটিতে কারেন্ট দিচ্ছিলাম 0 থেকে শুরু করে সে ম্যাক্সিমাম ম্যাগনেটাইজিং ঘটাইছে, অর্থাৎ একটা ম্যাগনেটিক ফ্লাক্স তুমি পাইছো। তাহলে এটা হলো এখানে ম্যাক্সিমাম গেল। এখন কারেন্টের ভ্যালু কমতে থাকলে এটা কমে 0 তে আসার কথা, বাট 0 তে না এসে সে একটা ভ্যালুতে এসে শেষ হয়। যেখানে শেষ হয় সেটা হচ্ছে রেসিডুয়াল ফ্লাক্স বা অবশিষ্ট ফ্লাক্স। এটাকে আবার 0 করার জন্য রিভার্স পোলারিটিতে আমরা কারেন্ট দিছি, ধরো এই পর্যন্ত কারেন্ট দেওয়ার পর সে 0 তে চলে আসছে। তাহলে যে রিভার্স পোলারিটিতে যে পরিমাণ ফ্লাক্স বা ফোর্স দিলে, বা যে পরিমাণ ম্যাগনেটাইজিং ফিল্ড ইন্টেন্সিটি দিলে এটা 0 তে চলে আসে, সেইটাকে বলা হচ্ছিল কোয়েরসিভ এমএমএফ। তারপর এই কারেন্টকে আরো বাড়ানো হলে এটা আবার রিভার্স দিকে অ্যালাইন হয়ে ম্যাক্সিমাম একটা ম্যাগনেটিক ফ্লাক্স দিবে। সেই এই পর্যন্ত আসলো। এরপর থেকে কারেন্টের ভ্যালু আবার কমাতে থাকলে 0 তে যাওয়া পর্যন্ত এটা গিয়ে এখানে গিয়ে শেষ হবে। এখন আবার পজিটিভ পোলারিটিতে কারেন্ট দিলে কি হবে, আবার সুন্দর মতো একবার 0 তে যাবে, 0 থেকে আবার বেড়ে ওইখানে যাবে। তাহলে এরপর থেকে আবার যখন এখান থেকে কমবে, তাহলে এখান থেকে আবার যখন কমবে তখন কি করবে,
তখন আবার এই যে গ্রিন লাইন ধরে এদিক দিয়ে আসে, এদিক দিয়ে এসে এভাবে ঘুরতে থাকবে। তাহলে দেখো সে কখনোই আর এই লাইনটা আমি যদি এখানে এবিসি দিয়ে দেখাই, এটা এ বি, এই যে এ বি এটা শুধু জীবনে একবারই সে ফলো করবে। তারপর বি সি ডি ই বি, বি সি ডি ই বি, এই পথে বারবার ঘুরতে থাকবে। বি সি ডি ই বি, বি সি ডি ই বি, এই পথে বারবার ঘুরতে থাকবে। তুমি এসি কারেন্ট যদি অ্যাপ্লাই করো, কখনোই সে জিরোতে আসবে না। ঠিক আছে? তাহলে এই যে জিরোতে কখনোই আসবে না, তাহলে যে কোনো মুহূর্তে তুমি যদি এই কারেন্টটাকে অফ করে দাও, তার কোথায় থাকার সম্ভাবনা, কারেন্ট জিরো যে মুহূর্তে অফ করে দেবে কারেন্ট, সে তার সম্ভাবনা হচ্ছিল হয় এই জায়গায় থাকবে, না হয় এই জায়গায় থাকবে। তো যেদিকেই থাকুক তার মধ্যে একটা ম্যাগনেট রয়ে যাবে, যেটা হচ্ছিল পার্মানেন্ট ম্যাগনেটের মতো আচরণ করবে। আশা করি বুঝতে পারছি। তো আমরা দেখো এইখানে আমি তোমাকে গ্রাফটা এঁকে দেখাইছি হচ্ছে হলো বি ভার্সেস এইচ, ওরা দেখাইছে হলো ফাই ভার্সেস এফ, অথবা বি ভার্সেস এইচ, ওই যে ব্র্যাকেটে লিখে দিচ্ছে অর, তো দুটোই একই জিনিস। ঠিক আছে? প্যাটার্ন একই থাকবে। আর এই দুটোর নাম অবশ্যই মনে রাখবা। তাহলে এই যে তোমার একটা এই আচ্ছা এই যে লুপ তৈরি হচ্ছে, এই লুপটাকে বলা হয় হচ্ছে হলো হিস্টেরেসিস, হিস্টেরেসিস লুপ। এটাকে বলা হয় হচ্ছে হলো হিস্টেরেসিস, হিস্টেরেসিস লুপ। ঠিক আছে? আর এই ঘটনাটার নামই হচ্ছিল হিস্টেরেসিস, যে রয়ে যাওয়া, কখনো জিরোতে না আসা, এটাকে বলা হচ্ছিল হিস্টেরেসিস। আর ওই লুপটার নাম হচ্ছে হিস্টেরেসিস লুপ। এই যে হিস্টেরেসিস তৈরি হচ্ছে, এই হিস্টেরেসিসের ফলে তার একটা এনার্জি লস হয়। মানে ওই কেন এনার্জি লস হয়, যে তুমি কারেন্ট দিচ্ছ ওইটাকে অ্যালাইন করার জন্য যে এনার্জি দিচ্ছ, ওটা কিন্তু তুমি আর ফেরত পাচ্ছ না। কখনো এটা জিরোতে আসতেছে না, তোমাকে এটা রিভার্স করতেছে না। ওইটা রিভার্স করতে তোমাকে আবার উল্টা পোলারিতে আরেকটা এনার্জি দেওয়া লাগতেছে। তার মানে তোমার সবসময় একটা এনার্জি ওখানে রয়ে যাচ্ছে। এই যে এনার্জি রয়ে যাচ্ছে ম্যাগনেটিক এনার্জি, সেই ম্যাগনেটিক এনার্জিটা তোমার থেকেই তো নিছে শুরুতে, একদম প্রথমবার কিন্তু তোমার থেকে নিয়েই সেই জমা করতেছে ওইখানে। তাহলে এই যে যেটুকু সে নিয়ে রেখে দিচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে হিস্টেরেসিস লস, এটাকে আমরা বলি হিস্টেরেসিস লস। ঠিক আছে? তাহলে আমাদের যে কোনো ম্যাগনেটিক কোর, ফেরোম্যাগনেটিক কোরের মধ্যে একটা লস থাকবে, সেই লসের নাম হচ্ছে হলো হিস্টেরেসিস লস। এই যে এখানে কোন এক জায়গায় লেখা আছে, এই যে এখানে লেখা আছে, এই যে হিস্টেরেসিস লস। আরেক ধরনের লস হয়, সেটা হচ্ছে এডি কারেন্ট লস বলে, যেটা হচ্ছে আমরা এখনই বোঝাতে পারবো না, কারণ এর ফ্যারাড ল সাথে রিলেটেড। সো এটা হলো এডি কারেন্ট লস। এডি কারেন্ট লস এবং হিস্টেরেসিস লসকে একত্রে বলা হয় হচ্ছে হলো কোর লস। কোর লস বলার কারণ হচ্ছে এগুলো ম্যাগনেটিক কোরের মধ্যে ঘটে। ম্যাগনেটিক কোর মানে ওই যে যে চতুর্ভুজ আকৃতির যে আমরা ইয়া নিয়েছিলাম, ম্যাগনেটিক যে একটা ফ্রেম নিয়েছিলাম সেটা। ঠিক আছে? তাহলে যে হিস্টেরেসিস লস হবে, সেই হিস্টেরেসিস লসের জন্য আমাদের ইনপুটের যে এনার্জিটা দেবো, সেখান থেকে কিছু এনার্জি লস হয়ে তারপর আমরা আউটপুটে পাবো। সেটাই আমরা লিখতেছি এখানে, এনার্জি লসেস ইন দ্য ফেরোম্যাগনেটিক কোর। এন্ড এই লসের পরিমাণটা কম নাকি বেশি, সেটা কিভাবে বুঝবো আমরা? সো এটা বোঝার জন্য এখানে একটা ফিগার আছে, এই ফিগারটা দেখলে তুমি বুঝতে পারবে। এই যে এখানে একটা হিস্টেরেসিস লুপ দেখানো হচ্ছে, একটা না আসলে তিনটা। এই যে বড় একটা, তারপরে যে ছোট, মিডিয়াম একটা, তারপরে যে ডট ডট দিয়ে ছোট একটা দেখানো হচ্ছে, তাই তো? তিনটার এরিয়া যদি আমরা দেখি, সবচেয়ে বেশি এরিয়া হচ্ছিল বড়টা, তারপর মিডিয়াম, তারপর যেটার এরিয়া যত বেশি সেটার লস তত বেশি, যেটার এরিয়া যত বেশি লস তত বেশি। তো সেই জিনিসটা এখানে দেখো একদম সুন্দর করে লিখে দিচ্ছে, এরিয়া ইজ প্রপোর্শনাল টু দা হিস্টেরেসিস লস। তো লস যত বেশি হবে এরিয়া তত বেশি হবে। তো এরিয়া বেশি মানে ওই যে রেসিডুয়াল বেশি দেখে যাচ্ছে, সেটা কমানোর জন্য তোমাকে বেশি রিভার্স ইএমএফ অ্যাপ্লাই করতে হচ্ছে, সরি ইএমএফ না এমএমএফ অ্যাপ্লাই করতে হচ্ছে। সেম ভাবে নেগেটিভও যে রেসিডুয়াল থাকছে সেটা কমানোর জন্য বেশি এমএমএফ অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে যে যতটুকু এমএমএফ আমরা অ্যাপ্লাই করছি, বাইরে এমএমএফ তো আমরা বাইরে থেকে দিই, যে এনআই এফ ইকুয়াল টু এনআই, এই যে আই তো বাইরে থেকে দিচ্ছে, তার মানে আই বেশি দেওয়া লাগতেছে, যেটা হচ্ছে আমার লস ইনপুট মোটরের ক্ষেত্রে বলতেছি। আর জেনারেটরের ঠিক তার উল্টা, যে আমাকে বেশি ইয়া দিতে হবে, ম্যাগনেটিক ফিল্ড দিতে হবে, এই যে ইয়া দিতে হবে, এইচ দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি কি হিস্টেরেসিস আমাদের জন্য ভালো ব্যাপার নয়। তবে যেখানে পার্মানেন্ট ম্যাগনেট প্রয়োজন, সেখানে আবার হিস্টেরেসিস লাগবেই। হিস্টেরেসিস না হলে পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করা সম্ভব না। এই যে তোমার যদি রেসিডুয়াল ফ্লাক্স যদি না থাকে, রেসিডুয়াল ফ্লাক্স না থাকলে একটা ম্যাগনেট পার্মানেন্টলি ম্যাগনেটের মতো আচরণ করবে না, যতক্ষণ তুমি না ইয়া করো, যতক্ষণ তুমি ফোর্স দিতে থাকবে, ম্যাগনেটিক মোটিভ ফোর্স দিতে, ততক্ষণ এটা ম্যাগনেট হিসেবে থাকবে। ম্যাগনেটিক মোটিভ সরাই নেওয়ার সাথে সাথে যদি সে জিরোতে চলে আসে, তাহলে কিন্তু সে আর পার্মানেন্ট ম্যাগনেট হিসেবে আচরণ করবে না। সো এই যে এই বৈশিষ্ট্যটা যে মেটেরিয়ালগুলো শো করে, সেগুলো হচ্ছে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। এই হচ্ছে হলো আমাদের আলোচনা। ঠিক আছে?
এই লেকচার আলোচনা এইটুকুই থাকলো। আমরা ফেরাড ল এটা হলো পরে পড়বো নেক্সট লেকচারে। সো এই লেকচারটা একটু বর্ণনামূলক, ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার তেমন কিছু নেই। এখান থেকে তোমাকে মেইনলি ডোমেইন থিওরি আর হচ্ছে হিস্টেরিসিস লস, স্যাচুরেশন কার্ভ, এই ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝতে হবে। আর ডিসি কারেন্ট দিলে কি ঘটনা ঘটবে, এসি কারেন্ট দিলে কি ঘটনা ঘটবে, সেগুলো ব্যাখ্যা করতে পারতে হবে, ঠিক আছে? এবং এগুলো কোনো একটা মোটর জেনারেটরে প্রতিনিয়ত করতে থাকে, সেজন্য এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? এই লসগুলো আমাকে যত ওভারকাম করতে পারি, এই লসগুলো আমাদের জন্য এফিসিয়েন্সি তত ভালো আসবে, আমাদের জন্য তত খারাপ, এই লসগুলো তত বেশি থাকবে তত খারাপ। সেজন্য এগুলো ওভারকাম করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। কোনো মোটর জেনারেটর কোনো ইলেকট্রিক্যাল মেশিন যখন ডিজাইন করবে, আমাকে এই লসগুলো ওভারকাম করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এটা যত ওভারকাম করবে তোমার এফিসিয়েন্সি তত ভালো আসবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।